নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। নমস্কার। এই কিছু প্রশ্ন মনে জাগছে সামগ্রিক পরিস্থিতি, পরিবেশ সবকিছু বিচার করে। এই বেশ কিছুদিন আগে অক্ষয় তৃতীয়া গেল। অক্ষয় তৃতীয়াতে আমরা জানি আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। কিন্তু আসলে কি কারণে এই অক্ষয় তৃতীয়া, এর মাহাত্ম্যই বা কি, সেটিও আমরা বিশেষ জানি না। এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু ঘটনা, ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে আমাদের দেশে। আজকের হবে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা। রয়েছেন আমাদের অতিথি জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়। নমস্কার। আমার প্রথমেই একবার সরাসরি প্রশ্নে চলে আসি। এই যে অক্ষয় তৃতীয়া গেল এবং মানুষ তো অক্ষয় তৃতীয়া সম্পর্কে অনেকেই বলছে সোনা কিনতে হয়, অনেকে বিভিন্ন রকম কনসেপ্ট দিচ্ছে। জ্যোতিষীরা একরকম বলছেন এবং বিভিন্ন ধর্মে সেটাকে আলাদা করে মাহাত্ম্য দেখানো হচ্ছে। কিন্তু আসলে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, কি এর গুরুত্ব সনাতন ধর্মে? দেখো, অক্ষয় তৃতীয়া এই যে সোনা কেনা টেনা, এগুলো তো ওই কালী পুজোর সময় যেটা হয় সেই তৃতীয়াতে হয়। হ্যাঁ, দীপাবলি যাকে বলি, দীপাবলির আগে আগে ধনতেরাস। আমরা এখানে ধনতেরাস, ওই তেরাস শব্দের অর্থ হচ্ছে তৃতীয়া। সেই তৃতীয়াতে একটা কেনা ব্যাপার আছে, কিনলে নাকি দ্বিগুণ হয়, এরকম একটা কনসেপ্ট আছে এবং বেশিরভাগ এটা উত্তর ভারতেরই আছে এই মতামতটা। তবে এখন একটা বাঙালি একটা এমন জাত, তো বাঙালি একটা আগে প্রচলিত ছিল, এখন আর কেউ বলে না, যে হুজুকে বাঙালি আর আপিনে চীন। তো চীনের লোকেরা নাকি আপিন খেয়ে বুধ হয়ে থাকতো, আর বাঙালি যে হুজুকে চিরদিনই হুজুকে রয়ে গেল। গণেশ পুজো আগে এখানে খুব একটা হতো না, না গণেশ পুজো করতে হবে, মহারাষ্ট্রে গণেশ পুজো করে গণপতি বাপ্পা বলে সব বাঙালি লেগে পড়ল। কি হবে না হবে দরকার নেই, কিন্তু একটা প্যান্ডেল করে গান তো চালানো যাবে, ডিজে তো চালানো যাবে, চাঁদার অভাব নেই, ঠাকুরের নাম করলে লোকের চাঁদা দেই, সুতরাং একটা করো গণেশ পুজো। ঠিক সেরকম তৃতীয়াতে যেহেতু বলেছে, তাহলে যে তৃতীয়া হোক না কেন, সে ভালো কি খারাপ দেখার দরকার নেই, চালাও, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, অক্ষয় তৃতীয়া একটি ব্রত, যেমন কার্তিকেও ব্রত, কারণ পুজো আমরা করি, কিন্তু কার্তিকেও ব্রত। আমরা যদি শাস্ত্রীয় ভাবে যাই, সেখানে দেখবো অক্ষয় তৃতীয়া একটা ব্রত এবং কার্তিকেয় একটা ব্রত। তাই এই ব্রতটা করলে কি হবে, অক্ষয় হবে। অক্ষয় তৃতীয়ার ব্রতটা কিন্তু এক বছর করলে হয় না, বেশ কয়েক বছর ধরে করতে হয়, তার শাস্ত্রীয় বিধান যেভাবে আছে সেভাবে অনেক কিছু আছে। তো ব্যাপারটা হচ্ছে, এই অক্ষয় তৃতীয়ার এত প্রাধান্য কেন হলো, এটি সবচেয়ে বড় কথা। একদমই তাই। অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া, যা করবো সব অক্ষয় হবে, ইত্যাদি ইত্যাদি লোকের কনসেপ্ট আছে। সত্যি কথা কি, আমি কিন্তু অক্ষয় তৃতীয়া খুব ভয় পাই। আচ্ছা, কেন? কেন ভয় পাই বলছি, তার আগে বলি, অক্ষয় তৃতীয়ার দিনে স্বর্গ থেকে নাকি গঙ্গার অবতরণ হয়েছিল। এখন গোমুখ থেকে যে গঙ্গার উৎপত্তি কবে কিভাবে হয়েছিল, এই ক্যালকুলেশন তো সাধারণ মানুষ ওইভাবে করা যায় না। এখানে বুঝতে হবে যে আমাদের যে প্রাচীন ঋষিরা ছিলেন, তারা কিন্তু তাদের সূক্ষ্ম গাণিতিক পাণ্ডিত্যের মাধ্যমে অনেক কিছু ক্যালকুলেশন করে গেছেন। পঞ্জিকা খুললে দেখবে যুগাদ্দা বলে একটা শব্দ আছে, যুগাদ্দা, এখানে কলিযুগ আরম্ভ আছে, ইত্যাদি 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 আছে সবগুলো। তাহলে সেগুলো সবই কিন্তু অঙ্ক। এর আগে একদিন বলেছিলাম জীবন মানে অঙ্ক, সবটাই কিন্তু অঙ্কের ব্যাপার আছে। অঙ্ক দিয়ে গেলে বোঝা যাবে যে কি করে হলো। তো ওই গোমুখের যে ফাটলটা দিয়ে যে জলটা আসছে, সেটা কবে থেকে শুরু হলো, এর একটা ক্যালকুলেশন করে, সেটা সত্যি হোক মিথ্যে হোক সে কথা আমি যাচ্ছি না, কিন্তু প্রচলিত ধারণা যেটা আছে যে গঙ্গার অবতরণের দিন। এখন আমাদের হিন্দু শাস্ত্র যেহেতু ইট বালি কাঠ পাথর প্রত্যেকটাকে আমরা সম্মান জানাই, আমরা অন্য ধর্মের মতো শুধু মনুষ্যকে সম্মান জানাবো আর কোনো জীবকে সম্মান জানাবো না, এরকম নয়। আমাদের দশবতার আছেন, কুর্ম আছেন, মৎস্য আছেন, ইত্যাদি ইত্যাদি, নিকৃষ্ট শ্রেণীর পশু থেকে আরম্ভ করে বরাহ পর্যন্ত রয়েছে, নৃসিংহ পর্যন্ত রয়েছে, যিনি মানুষ নন, যিনি আবার সিংহ নন, পশু নন। তো এইরকম ধরনের প্রত্যেককে আমরা সম্মান জানাই।
একটা ব্যাপার। আর প্রত্যেক জিনিসকে অর্চনা না করে, আমরা অর্থাৎ যথাযোগ্য সমাদর না করে, সম্মান না জানি আমরা কাউকে নিবেদন করি না। আগেকার দিনে একটা মানুষকে জল চাইলে গ্লাসটাকে ভালো করে, কাঁসা গ্লাস ছিল তো, ভালো করে ধুয়ে নিজে পরিষ্কার করে জলটা সুন্দর করে দেওয়া হতো। এখন যে জলে আমি খাচ্ছি, যে বোতলটায়, আমরা নাকি খুব হাইজেনিক হয়ে গেছি, অর্থাৎ কিনা আমরা কিনা খুব সচেতন হয়ে গেছি, স্বাস্থ্য সচেতন। আমি মুখ দিয়ে বোতলটা খেয়েছি, তুমি জল চাইলে ওই তো বোতলটা খান না। তাহলে আমরা সেইভাবে সম্মানটা জানাচ্ছি না। যাই হোক, এটা অন্য কথা। অক্ষয় তৃতীয়ার কথা আসছিল। তাহলে গঙ্গার অবতরণের দিন গঙ্গা দেবীর স্মরণে, সেই তিনি যে স্বর্গে থেকে আসছেন মর্তে, এই তিথিটাকে স্মরণ করার জন্য, তার সম্মান জানানোর জন্য অক্ষয় তৃতীয়ার এত প্রাদুর্ভাব। এই, আর আমি বলছিলাম ভয় পাই কেন? শাস্ত্র বলছে অক্ষয় তৃতীয়ায় যদি কোনো কাজ করা যায়, সেই কাজটা যদি সঠিক হয়, তার ফল হবে 3 গুণ। এই পর্যন্ত বলে শাস্ত্রকাররা ছেড়ে দিলেন যে 3 গুণ। তাহলে ভালো ফল হলে 3 গুণ যেমন হবে, খারাপ ফল হলে 3 গুণ হবে তো। আমি একটা বাস্তু দোষ নিবারণের জন্য গিয়ে কাজ করি। মানুষ মাত্র ভুল হতেই পারে, আমার সামান্য ত্রুটি হতে পারে, জজমেন্টের সামান্য ত্রুটি হতে পারে, যে কোনো ব্যাপারে এটা হতে পারে। তাহলে হলে যদি সেই ভুলটা হয়ে যায়, তার ক্ষতি হবে, আর ক্ষতির পরিমাণ 3 গুণ হবে। ওই জন্য ভাবি, ঠিক আছে, ভালো হলে তো নিশ্চয়ই 3 গুণ লাভ হবে, যদি ত্রুটি হয়ে যায় সেটাও 3 গুণ, ক্ষতি হলে 3 গুণ হয়ে যাবে। তো শব্দ আমাদের বেশিরভাগ, আমাদের যে হিন্দু ধর্মের মূল জায়গাটা যেখানে আছে, সেখানে তো বেশি লোক যায় না। যায় কোথায়? আমার বাড়িতে একটা পুজো দেব, এই জায়গায় পুজো তোর জন্য বেশিরভাগ মেতে আছে লোক। পূজাটা কি, পুটা কি আর যাটা কি, এ নিয়ে লোক মাতামাতি করে না, কিন্তু পুজো দিতে হবে বাড়িতে। আর এই করতে গিয়ে কি হচ্ছে, আমাদের যে আদি দেবতা 3টে আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 জনের মধ্যে যে কোনো বাড়িতে বিষ্ণু পুজো হয়, এই নারায়ণের দিচ্ছি, সিন্নি দিচ্ছি, হ্যান দিচ্ছি, যে কোনো একটা না যে কোনো হয়ে থাকে। প্রত্যেক বাড়িতে ছেলেরা তো বটেই, না করলেও মেয়েরা অবশ্যই শিবকে ডাকেন। তো বছরের মধ্যে বহুবার এই বিষ্ণু এবং শিব এদের ডাকা হয়, কিন্তু ব্রহ্মাকে ডাকা হচ্ছে না। অর্থাৎ 1/3, 1/3 1/3 অংশ আমরা বঞ্চিত থেকে যাচ্ছি ঈশ্বর কৃপা থেকে। যদি ঈশ্বর মানি, যারা মানে না তাদের কথা কথা বলবো না। তাহলে এই বঞ্চিত আমরা সবসময় হয়ে যাচ্ছি। আর অক্ষয় তৃতীয়া কি হচ্ছে, তাহলে 3 গুণ লাভ হতে পারে, 3 গুণ ক্ষতি হতে পারে, তাই না? তো অক্ষয় তৃতীয়া সম্বন্ধে মানে মোটামুটি, কারণ ডিটেলস বলতে গেলে তো অনেক সেটা না। এবার এই যে অক্ষয় তৃতীয়াতে একটা ঘটনা ঘটলো আমাদের পশ্চিমবঙ্গ, শুধু নয় সারা ভারতবর্ষ, এমনকি আমাদের দর্শক শ্রোতারাও জানেন, সমগ্র পৃথিবী জুড়ে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটলো আমাদের বাংলাতে, যেটা আমাদের খুব পর্যটন কেন্দ্র হিসেবে খুব বিখ্যাত, দীঘা। সেখানে আমাদের দীপুদা, বাঙালি দীপুদা। তো সেই দীঘাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক জগন্নাথ মন্দির স্থাপন করা হয়েছে, এবং জগন্নাথ ধাম, হ্যাঁ, এবং নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। এইবারে ঘটনা হয়ে গেছে, রিসেন্ট যে খবর পেলাম আমি, তথ্য পেলাম, সেখানে বলা হচ্ছে উড়িষ্যা সরকার বা উড়িষ্যার যারা মানুষ, জগন্নাথ ডিভোটি ভক্ত রয়েছেন, তারা বলছেন পৃথিবীতে ধাম একটি, যেটা পুরী ধাম, জগন্নাথ ধাম বলা হচ্ছে, শ্রীক্ষেত্র। তাহলে ওই ধামটা পাল্টে অন্য কিছু নাম দেওয়া হোক, এই বিষয়ে অনেকে মতামত রাখছে। যাই হোক, সেটা বিষয় নয়। আমার প্রশ্ন হচ্ছে, এই ধাম কি যে কোনো জায়গায় গড়ে ওঠে? ধামের তো একটা আমাদের জানি ঐতিহ্য আছে, মাহাত্ম্য আছে, সব জায়গায় ধাম বলা যায় না। তাহলে এই যখন যেখানে খুশি ধাম কি স্থাপন করা যায়? কতগুলো জায়গা প্রথম থেকে আমাদের রয়েছে, বৃন্দাবন ধাম, পুরী ধাম, নবদ্বীপ ধাম। এখন ধামের যদি আমরা অর্থ খুঁজতে যাই শব্দকোষে, বা পিয়াজের যে বইটা আছে, এক কথা প্রকাশের উপরে যে বইটা করেছেন, ওখান থেকে যদি দেখতে যাই, ধামের শব্দের অর্থ পাবো
কোনো গৃহ বা আলয়, হুম। প্রতিশব্দ, তাহলে বা সমর্থক শব্দ, যাই হোক, তাহলে ধাম বলতে গেলে দেখা যাচ্ছে যে কোনো বাড়ি, এটা কোন অর্থে না, এটা হচ্ছে সাধারণ লোকের জন্য। যখন কোনো শাস্ত্রীয় ব্যাপারে আমরা যাব, যখন পুজো তজ্জের ব্যাপারগুলো যাব, সেগুলো তো আমাদের মান্যতা দিতে হবে শাস্ত্রের উপরে, তাই না? ঠিক ঠিক। যেমন একটা অন্য উদাহরণ দিয়ে বলি, আমরা ইংরেজি যখন শিখতে যাব তখন ইংরেজির মাস্টারের কাছে যাবো, হুম। বাংলা শিখতে গেলে বাংলার মাস্টারের কাছে, ইত্যাদি ইত্যাদি। সেরকম শাস্ত্রীয় কথাবার্তা বা শাস্ত্রীয় যখন জিনিস করো, তখন শাস্ত্রে যেগুলো বলেছে সেগুলো আমাদের স্মরণ করা বা মনন করা এগুলো উচিত বলে মনে হয়। তা সেখানে ধাম শব্দের অর্থ বলা হয়েছে কি, এই তিনটে ধামের আমি যেমন বললাম, এছাড়া আরো অনেক ধাম আছে। তো ধাম, পীঠ, এই যে শব্দগুলো, প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, বিশেষ অর্থ আছে। এখন একটা উদাহরণ দিয়ে বলি আমি, ইংরেজি জানার জন্য এখন লোকের কি হয়েছে, লোকে ইংরেজি এমন এমন শব্দ বলছে যে শব্দটার একটাই শব্দ, তার মানে বাংলায় করলে অনেকগুলো বেড়া মানে হয়ে যায়। যেমন ধরো লাভ শব্দ, এর আগে আমি বলেছি হয়তো যে লাভ শব্দটা মানে ভালোবাসা হতে পারে, লাভ শব্দ মানে প্রেম হতে পারে, আবার প্রীতিও হতে পারে। তা এই তিনটে যে বাংলায় শব্দ বা সংস্কৃত শব্দ আছে, তিনটের অর্থ কিন্তু এক নয়, তাই না? আমি যে কোনো লোককে প্রীতি উপহার দিতে পারি, প্রেম উপহার সবাইকে দিতে পারি না, মাইন্ডে মনে রাখতে হবে। তাহলে দুটোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম তফাৎ আছে। ঠিক সেরকম ধামের অর্থ হচ্ছে, যেটা শাস্ত্রীয়ভাবে বলা হচ্ছে, যেখানে স্বয়ং ঈশ্বর বা তার প্রেরিত পুরুষ, যাকে আমরা অবতার বলি, এরা যেখানে লীলা করেছেন, সূক্ষ্মদেহ হতে পারে, নররূপে হতে পারে, লীলা করেছেন যে জায়গাগুলো, সেইগুলি একমাত্র ধাম হবে, এছাড়া ধাম হতে পারে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে ধাম, পুরী তো ধাম নিশ্চয়ই, জগন্নাথ দেবের লীলা শুধু তখন নয়, এখনো পর্যন্ত লীলা দেখা যায়। আজকের যে বৃন্দাবন ধাম আছে, সেই বৃন্দাবন ধামে এখনো পর্যন্ত কিন্তু সেই যে শ্রীকৃষ্ণ রাধার লীলা ক্ষেত্র, রাত্রে এখনো নিরুবনে যেতে দেওয়া হয় না, অনেকেই জানে, সেখানে অনেকে গিয়ে পাগল হয়ে গেছে, আর শোনা গেছে, যাই হোক, সেখানে এখনো লীলা আছে, রিচুয়ালটা চালু আছে। নবদ্বীপের ধাম, সেটাও একটা মাহাত্ম্য আছে। কিন্তু মায়াপীঠকে কেউ ধাম, মায়াপুরটা, সেটা মায়াপুর তো আরো অনেক বড় করে সাজিয়েছে, অনেক কিছু, বৈদিক টাউন, মানে বৈদিক শহর বড়, এসব বলছে, অনেক কিছু করে, ধাম বলা যাবে, হতে পারে একটা ভালো মন্দির নগরী, মানে অনেক কিছু বলা যেতে পারে, অনেক কিছু, যত কিছু বিশেষণ দেওয়া যায়, ধাম বলা যাবে না। কিন্তু ধাম বলা যাবে না বলবো না, বললে তো হলো। হ্যাঁ, ভারতবর্ষে আমাদের সকলের বাক স্বাধীনতা আছে, যে যার মতো বলবে, বলার তো কোনো আপত্তি নেই। আর কানা ছেলের নাম পদ্মলোচন প্রভু, আপত্তি কি আছে? ঠিক আছে, খুব হাসির কথা বলে লোকে, অনেকে একটাও বাষ্প নেই, দেদার বাষ্প। আবার ছত্রপতির অর্থ নাকি তার নাকি অনেক ছাতা ছিল বলে তাই তার নাম হয়েছে ছত্রপতি। তাই যদি হয়, তাহলে অশ্বঘোষ যিনি ছিলেন, তিনি ওই চিনি করে, মানে ঘোড়ার মতো ডাকতেন নিশ্চয়ই, তাহলে অশ্বঘোষ, তাই না? তো এরকম ব্যাপার, সে যে কেউ যা কিছু বলতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি, আমরা অশোকের কথা জানি, চণ্ডাশোক থেকে তিনি বৌদ্ধ ধর্মের অনুপ্রাণিত হয়ে এবং ওই কলিঙ্গ যুদ্ধের যে রক্তবাহী স্রোত, বিভৎসতা দেখে তিনি বৌদ্ধ হয়ে গিয়েছিলেন। তার ছেলে অজাতশত্রু কিন্তু বৌদ্ধ ছিল না, অজাতশত্রু এসে আবার বৌদ্ধ ধর্ম লোপ করার চেষ্টা করেছে। এখন রাজা যে পথে যায়, সাধারণ মানুষ সে পথে যেতে বাধ্য হয়। মুসলিম আমলে আমরা দেখেছি যে অনেক লোক, কেউ ভয়ে হোক, আর কেউ স্বেচ্ছায় হোক, আর কেউ রাজ অনুগ্রহতা লাভের জন্য হোক, রাজাকে অনুসরণ করে ম্যাক্সিমাম লোক। আজকেও রাজা না থাকলেও
বিকল্প রাজা আছে। আজকে গ্রামে মোড়ল নেই, কিন্তু প্রধান আছে। প্রধান তো 7টা গ্রাম মিলিয়ে আছে, শুধু একটা গ্রামের উপরে তো গ্রামের একটা মেম্বার আছে, সদস্য আছেন। তাহলে বকলমের সবই আছে, আবার কিচ্ছু নেই। তখন হয়তো বংশ পরম্পরায় হতো, অথবা কেউ কাউকে মেরে ক্ষমতা দখল করতো। এখন সেটা ভিন্ন রূপে হয়েছে, ভোটের মাধ্যমে হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে, আবার হচ্ছে। এবং কেউ কেউ আবার বলছেন যে যখন যেতে তার বিরোধী পক্ষ বলে ও মারামারি করে হয়েছে, ক্ষমতা দখল করে, অনেক কিছু অভিযোগ আসে। তো কিভাবে হয়েছে না হয়েছে ব্যাপার না, কিন্তু যিনি রাজাস্থলে গেলেন, অর্থাৎ যিনি শাসক হলেন, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে লোক কিন্তু খুব ভালোবাসে সবসময়। ঠিক ঠিক। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজের ব্যাপার না, বা কোনো অস্বীকারের ব্যাপার না, কোনো রাজনীতির কথা আমি বলছি না, কিন্তু এটা কিন্তু বাস্তব ঘটনা, আদিকাল থেকে হয়ে এসছে, এখন পর্যন্ত হচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো হবে। এর কোনো বিলাপ হবে না, যতই আমরা গণতন্ত্র বলি, যাই বলি না কেন। তো আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু ধাম শব্দটা ব্যবহার করেছেন, তাই আমাদের ধাম বলতে বাধ্য, উনি বলেছেন। কিন্তু ওটা একটা পর্যটন কেন্দ্র, ঠিকই আছে, তাতে আপত্তি নেই। আর ওখান থেকে অনেক ব্যবসা হবে, তো ওখানকার লোকের ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে, আয় উন্নতি হবে, 100বার সবগুলো সত্যি। যেমন আমি হয়তো বলেছিলাম যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, কিন্তু তার ঈশ্বর না, কারণ তিনি নশ্বর। আমার সঙ্গে অনেক একমত হবে না, তিনি ঈশ্বরের প্রেরিত পুরুষ হতে পারেন, অবতার, তিনি অবতার, তিনি আমাদের সাধারণ মানুষের থেকে কোটি কোটি গুণ প্রণম্য, সবকিছু, কিন্তু মানতে হবে তিনি নশ্বর, এ কথাটা অস্বীকার করলে হবে না। ঠিক সেরকম আমরা বড় মন্দির করতে পারি, অনেক কিছু করতে পারি, ধাম করার ক্ষমতা নেই। যেমন আজকে অনেক বড় রবীন্দ্রনাথ বিশ্বকবি, মিল্টন সে বিশ্বের একজন কবি, শেক্সপিয়র একজন স্বনামধন্য বিশ্বকবি, কিন্তু ব্যাসদেব বা হোমার হবেন না, মহাকাব্য আর তৈরি হবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে মাইকেল যেটা লিখেছিলেন মেঘনাদ বধ কাব্য, সেটা তো মহাকাব্য হয়ে যেত, তার যে অন্বিতাক্ষর ছন্দ থেকে আরম্ভ করে অনেক কিছু হয়েছে, তাহলে সেটা কিন্তু মহাকাব্যের আখ্যা পায়। কেন আখ্যা পায়নি? তার কারণ মহাকাব্যের মধ্যে নবরস আছে, যেটা এখন কোনো শাস্ত্রের মধ্যে কোনো নবরস কেউ আনতে পারছে না। কারণ একটা, দুটো, তিনটে, চারটে, অনেক রকম রস আছে, নবরস আনতে পারছে একসঙ্গে 9টা রস পুরোপুরি নেই, নেই। এই জন্য মহাকাব্য হচ্ছে না, কাব্য হচ্ছে। অনেক ভালো ভালো কাব্য হবে, হচ্ছে বা হবে, কিন্তু আর মহাকাব্য হওয়ার মতো সুযোগ নেই, সেই পরিস্থিতি, সেই পরিবেশ নেই। সেই জন্যে জগন্নাথ ধামকে ধাম তো বলা যেতেই পারে, নাম তো যা ইচ্ছা দেওয়া যেতেই পারে, কিন্তু প্রকৃত যে শাস্ত্রীয় অর্থে ধাম, আমার মনে হয় এটা বলাটা ঠিক হচ্ছে না। এই ব্যাপার বললে যখন আর একটা আমার মাথায় খটকা লাগলো, যে যা যা পড়াশুনো করে এসছি মনে হয় সব ভুল করে এসছি। কেন এরকম মনে হয়? মনে হওয়ার কারণ হচ্ছে ওই বোনাস শব্দের একটা অর্থ পেয়েছিলাম, যে যেখানে প্রোডাক্টিভিটি আছে, তার লভ্যাংশের একটা অংশ যখন বিতরণ করে দেয়া হয় কর্মচারীদের মধ্যে, তার নামই বোনাস। আমিও কমার্সে দেখেছিলাম, কমার্সে এটা তো পড়েছি, ডেফিনেশন আছে। এই ডেফিনেশনটা করতে গিয়ে তাহলে আজকে সরকারি কর্মচারীরা কেন বোনাস পাবে, যেখানে প্রোডাক্টিভিটি নেই? সব সেক্টরে তো প্রোডাক্টিভিটি নয়। এখন এখানে বলবে অনেকে যে কেন আমরা সরকারি কর্মচারী, এই সেন্ট্রালের কথা বলি, আমরাও সরকারি কর্মচারী, রেলও সরকারি কর্মচারী, পিএনটিও সরকারি কর্মচারী, তাই এদের তো প্রোডাক্টিভিটি হচ্ছে, তাহলে এই প্রোডাক্টিভিটি যেহেতু সরকারের একটা লাভ, বা রেল এইসব হচ্ছে, লভ্যাংশ থেকে তো আমাদের দিচ্ছে, কিন্তু সেখানে তো দিচ্ছে না, রেলের জন্য তো আলাদা নির্দিষ্ট আছে, তার ভাগটা তার হয়ে যাচ্ছে। তাহলে নন প্রোডাক্টিভিটি সেক্টরে বোনাসটা হয় কি করে? সেটাকে ডিএ বলছে অনেকে, যে ডিএনএস তো হচ্ছে হবেই, কিন্তু বোনাসটা মহার্ঘ ভাতা সেটা নয়। বোনাস তো বছরে একবার হয়, ডিএ তো বছরে যখন তখনই বাড়তে পারে, হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট এখন 3 মাস অন্তর যেটা করেছে, তো বেঙ্গল গভর্নমেন্ট মাঝে মাঝেই দিচ্ছে, যে কোনো সরকার। তো ওটা অন্য জিনিস, ওটা না যেটা বোনাস বলা হয়, বছরে একবার দেয়া হয়। সেই বোনাসটার
অর্থ যেটা আমরা পড়েছি তাহলে সেই অর্থ না, তাহলে আমরা ভুল পড়েছি না ভুল বলছি আমি ঠিক বুঝতে পারছি না, না সরকার ভুল করছে, জায়গাটা হচ্ছে যে কোনো একটা তো হবে, ভুল একটা হতে হবে। তো শুধু যারা শুনছেন হয়তো যাই অল্প কিছু লোক যাই শুনুক, তারা এই সম্বন্ধে বললে মনে হয় আমার খুব ভালো হয়, কারণ জ্ঞানটা তো হয়েছে আমাদের ঋদ্ধ হওয়ার জন্য, আমাদের জ্ঞান লাভ করার জন্য। এই জ্ঞানটা আমার কিন্তু এখনো পর্যন্ত হয়নি, মনে হয় ভুল পড়েছিল। সেই রকম এই ধাম শব্দ যেটা বললে, ধামের যে অর্থ শাস্ত্রীয় ভাবে বললাম বা জানি যেটুকু, সেটা দেখছি না এটা ধাম হয়ে গেছে, হতেই পারে। তো এরকম বহু শব্দ যা বর্তমানে চলছে বা যা দেখছি আমরা, সেখানে মনে হয় যে কোথাও মনে হয় আমাদের ফাঁকি হয়ে গেছে, পড়াশোনাটাই মনে হয় ভুল করেছি, ভুল পড়েছি আর কি, এরকম। এমনকি আমি আরো একটা জিনিস বলি, জগন্নাথ ধাম নিয়ে যখন কথাগুলো এইদিকে বলি, আমি ওখানে যেটা দেখলাম আর কি, আমরা তো ওখানকার যারা মানে জগন্নাথ ধামের তারা ফেসবুক পেজ টেজ রয়েছে, তা পুরী থেকে দৈতাপতি এসেছিলেন, তিনি প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এটা ইস্কনের হাতে তুলে দেওয়া হবে। ঘটনা হলো আমি দেখলাম যেদিন অক্ষয় তৃতীয়া তার আগের দিন একটা ঝোম যজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা, আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা হইলো। আবার তার পরের দিন পুরী উৎকল মঠ যেটা বলে সেই অনুযায়ী গেল। কিন্তু আমরা যেটা জানি যে এখানে মানে কি ভাবেন, একটা নির্দিষ্ট মত অনুযায়ী যেতে হয়, দুটো মত একসঙ্গে চালানো বা একই সঙ্গে রাখা এটা তো পসিবল হয় না, ঠিক আছে, আমাদের সম্ভব হয় না শাস্ত্রীয় ভাবে, কারণ যেটা যে মতে হয় সেটা সেই মত থেকেই প্রবর্তিত হয় না। এটা হলো সরকার করেছেন যে এখন বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজটা করতে হবে, মাস্ট, এটা না করলে হবে না। তা সত্ত্বেও আমাদের কিন্তু যে সামাজিক বিবাহের যে বা শাস্ত্রীয় বিবাহ যেটা আছে সেটা এখনো যায়নি। তাহলে লোকে দুটোই করছে, শাস্ত্রীয় বিবাহ করছে আর রেজিস্ট্রি ম্যারেজও করছে, দুটো করতে বাধ্য হচ্ছে, কারণ এদিকে ভয় আর ওদিকে হচ্ছে আইনের ভয়, ওদিকে আইনের ভয় এদিকে শাস্ত্রের ভয়, দুটো হচ্ছে। তো সেজন্যই হয়তো উভয় কুলের মন রাখার জন্য, ওদিকে বৈষ্ণব পন্থায় ইস্কনদের মন রাখার জন্য, আর এদিকে আবার পুরীর সঙ্গে যে টক্কর দেওয়া হচ্ছে, টক্কর শব্দ ব্যবহার করলাম আমি, যে পুরীর সঙ্গে যেহেতু প্রতিযোগিতার ব্যাপার হচ্ছে, তা সেই প্রতিযোগিতা করার জন্য তাহলে দৈতাপতিকে আনতে হলো, হয়ে দৈতাপতির মতামত নিতে হলো, করতে হয়েছে। এখন সবচেয়ে বড় কথা, রাজনীতির সবচেয়ে বড় কথা টিকে থাকতে হবে, তাই না? তো একটা জায়গায় মহাভারতে পেয়েছিলাম, মারি ওরি যে কোনো প্রকারে, দুর্যোধন বলছেন, তো মারি ওরি যে কোনো প্রকারে, এখানে হচ্ছে যে কোনো কলে কৌশলে হোক না কেন, গণতান্ত্রিক ভাবে আমাকে যদি বেঁচে থাকতে হয় তাহলে সকলের তাহলে ওগুলো বজায় রাখতে হবে, এগুলো বজায় রাখতে হবে। ঠিক যেমন আমাদের ভাগ করা হয়েছে, একটা শিডিউল কাস্ট করা হয়েছে, একটা নন শিডিউল কাস্ট করা হয়েছে, উভয় পক্ষের মত সরকারের রাখতে হবে, তাহলে তো হবে না। এরকম হিন্দু মুসলমান খ্রিস্টান সব ভাগ করে সকলের ভাগাভাগি রয়েছে, সকলের করতে হবে। সরকার তো বলছে না যে সব সিভিল কোড এক হবে, করতে পারেন। প্রত্যেকের মান রাখার জন্য, অর্থাৎ মান শুধু না, তাদের ভোটটা পাওয়ার জন্য সরকার উভয় পক্ষ তো রাখতেই হবে, উভয় পক্ষের না রাখলে তো হবে না। সেই জন্য আজকে ইস্কনের মতো সারা ওয়ার্ল্ড, আমি বলছি যেখানে যে আমার ওয়ার্ল্ড ব্যাপী আমার ধাম, তাহলে ওয়ার্ল্ড ব্যাপী জিনিসটা বলতে গেলে তো শুধু হিন্দু সব জায়গায় নেই, তাহলে হিন্দুত্ব মত দিলে হবে না বা পুরী বললে হবে না, তাহলে সেখানে ইস্কনের রাখতে হবে, ইস্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সংস্থা। সেই জন্য করা হলো, আবার পরের দিন উৎকল মতে করা হলো। কিন্তু ওইটা বলতে গিয়ে আমি যেটা বলছিলাম যে ভুল শিখেছি, সেইটাই বলছি। আমরা যতদূর জানি যে প্রাণ প্রতিষ্ঠা যেটা হয়, তো প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে হোমযজ্ঞ করে দেবতার 6টা সংস্কার করা, উপনয়ন পর্যন্ত, জন্মের পরে জাতকর্ম থেকে আরম্ভ করে উপনয়ন পর্যন্ত এই 6টা সংস্কার আহুতি দিয়ে এবং তার সংস্কারগুলো করে এই 6টা সংস্কার করতে হয় প্রত্যেক দেবতা, তবে তার প্রাণ প্রতিষ্ঠা। এখন আগের দিন যদি হোমযজ্ঞ হয়ে যায় তাহলে
কি করে পরে প্রাণ প্রতিষ্ঠা হলো, এটাও একটা আমার কাছে রহস্যের ব্যাপার। যারা করেছেন নিশ্চয়ই বড় বড় পণ্ডিত ব্যক্তি, আমার মতো এত ক্ষুদ্র মাথার নন। কিন্তু এখানে ওই বললাম যে আমি যেটা শিখেছি সেটা ভুল হতেই পারে, আমার ভুলটা সংশোধন করার দরকার এসে গিয়েছে। আজকে যখন মিডিয়ার যুগ, সকলের কাছ থেকে জ্ঞান আহরণ করার একটা সুযোগ এসে গিয়েছে, সেই জন্যই এই চ্যানেলের মাধ্যমে এটা আমাদের প্রশ্ন, আমাদের প্রশ্ন শুধু না, এটা জানার আগ্রহ। প্রশ্ন নয়, যদি আপনারা অনেক ব্যক্তি দেখেন আমাদের চ্যানেল, যদি দেখেন তারা এটাকে বুঝিয়ে দিলে আমরাও সমৃদ্ধ হই। হ্যাঁ, এটাও আমার কাছে জানা লেগেছিল, তাই না, যে এটা কি করে হয়। কিন্তু হয়েছে যখন তার তো আছে, কোন একটা তো বিধান আছে, যেটা যখন হয়েছে তখন সেখানে আগুন আছে, তাহলে এটা হয়েছে নিশ্চয়ই কোনো শাস্ত্র মতে হয়েছে। কোনো শাস্ত্র মতে না হলে তো হয়নি, অশাস্ত্রীয় ভাবে নিশ্চয়ই হয়নি। এত বড় একটা কাজ যেখানে হচ্ছে, কোটি কোটি টাকা খরচ যেখানে হয়েছে, তো সেখানে তো একটা না একটা শাস্ত্রের মতামত আছেই। কিন্তু আমার জানা নেই, তাহলে আমার জানা নেই যেটা, সেটা তো জানাটা অপরাধ নয় নিশ্চয়ই। না, নিশ্চয়ই। তাহলে সেটা জানার আগ্রহ নিয়ে তোমার সময় মনে হয়, হ্যাঁ, সময় হয়ে এসেছে। হ্যাঁ, এবং আমরা আশা করবো আমাদের যারা শ্রোতারা আছেন তারা এই জায়গাটাকে নিশ্চয়ই ক্লারিফাই, মানে আমাদেরকে জানার সুযোগ করে দেবেন। আপনাদের এই আমাদের ভিডিওটাকে একটু বেশ কিছু শেয়ার করে দেবেন, মানে অন্তত পক্ষে যারা জানেন তারা যদি একটু আমাদেরকে বলেন, আমাদের সাহায্য করেন জ্ঞান, কারণ এটা জ্ঞান নয়, জ্ঞানের আদান প্রদান হবে। তো আমাদের ওখানে ইমেল আইডিও দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে আমরা জানাতে পারেন বা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনারা যেভাবে হোক জানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, অনেকগুলো প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আমাদের বেশ কিছু মনে হয়েছিল, কনফিউশন ছিল আমার মনে, হয়তো আমাদের আপনাদেরও ছিল। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের অনেকটা পরিষ্কার হলো। আমরা আগামী সপ্তাহে বা আগামী কোনো যে ডেট ফিক্সড হবে, মানে আমরা যেটা আসবো, তখন আরো একটা নতুন বিষয় নিয়ে আসবো। তো জ্ঞান যদি কিছু অর্জন করতে পারেন করবেন, এবং জ্ঞান আমাদের কিছু দেবেন যাতে আমরা সমৃদ্ধ হই। নমস্কার।